সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে, এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে, এবং আমাদের অতিথিরাও সেখানে যোগ দিবেন। কিন্তু যেহেতু বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প তার স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ দিয়েছেন, তার রিয়াকশন থাকবে। রিয়াকশন আসলে বিভিন্ন জায়গায় খুব ফিয়ার্স হচ্ছে, তার ফল আউট আছে ইমিডিয়েটলি, এবং এর যে আগামী মধ্যবর্তী ইলেকশন আসছে তার ইমপ্লিকেশন কি সেটাও অনেকখানি একটি শেপ আপ নিচ্ছে আমরা বলে অনেকে প্রতীয়মান হচ্ছে। এখনো 61% আমেরিকান মনে করেন যে আমেরিকা সঠিক পথে নেই, ইটস অন এ রং ট্র্যাক। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, সিম্পল ওয়ান, এই যে এনভায়রনমেন্ট তৈরি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প উইথ হিজ অ্যাকশনস, উইথ হিজ ওয়ার্ডস, এই এনভায়রনমেন্ট কি আসলে রিয়েলি হেল্পস রিপাবলিকান, নাকি এটা আসলে এক্সপোজ করে দেয় তাদের উদ্দেশ্য আরো পরিষ্কার করে? ডাজ ইট এক্সপোজ ডিপার ডিভিশন অলসো নিজেদের মধ্যে, ওন কোয়ালিশন, স্পেশালি যখন প্রেসিডেন্ট ট্রাম্প মুখোমুখি হয়েছেন এই গ্রোয়িং রেজিস্ট্যান্স, স্পেশালি অন ইমিগ্রেশন, ইভেন বিয়ন্ড ডেমোক্রেটিক ভোটার্স। আপনার ডেমোক্রেটিক ভোটার অবশ্যই তাকে পছন্দ করেন, এটা অনুমেয়, কিন্তু এই ভোটারদের বাইরেও যারা আছেন স্বতন্ত্র, যারা অনেক রিপাবলিকান আছেন, কট্টরপন্থী নন, তারাও এখন সন্দেহ পোষণ করছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ইমিগ্রেশন নীতির উপর। ইন এ ড্রামাটিক নিউ ইয়র্ক মোমেন্ট, বাই দ্য ওয়ে, সেটি বলতেই হয়, একটি খুব ড্রামাটিক মোমেন্ট হয়ে গেল। জোহরান মামদানি বসেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনার বিষয় হাউজিং পলিসি। ভেরি ইন্টারেস্টিং, রাইট? এই যে এটি নিয়ে আলোচনা করব, এবং এই আলোচনার পরপরই ডিটেনশন ধরে নিয়ে গেছিল একজন স্টুডেন্টকে কলম্বিয়া ইউনিভার্সিটির। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই, উই উইল লুক ইনটু ইট। তাকে ছেড়ে দেওয়া হয়েছে কয়েক ঘন্টা পরেই। অথবা মানে এই যে ইজ দিস এ কোঅপারেশন, এটি কি আসলে তারা দুজন এই বিপরীতমুখী চরিত্রের সাথে কোঅপারেশন, নাকি আসলে এটা একটা ক্যামাফ্লাজ, ইটস এ ডিসগাইজ যে কনফ্রন্টেশনটা আসছে? একই সময় হিলারি ক্লিন্টন বলছেন কনস্পিরেসি ন্যারেটিভ আছে সেখানে অ্যাপস্টিন ফাইলে, যদিও এখানে তার কোনো রং ডুই এখনো দেখিনি আমরা। ওকে, হিলারি ক্লিন্টনের কথা বলছি। সো ওয়াই ডাজ দিস স্টোরি রিফিউজ টু ফেড? এই অ্যাপস্টিন যতই চেষ্টা করছেন প্রশাসন এটা যাতে মানুষ একেবারে এমন নগণ্য হয়ে যায়, নোবডি কেয়ার্স, কিন্তু এটা যাচ্ছেই না, সিনে বারবার ফেরত আসছে। অ্যান্ড হু বেনিফিটস পলিটিক্যালি ফ্রম কিপিং অল দিস অ্যালাইভস অ্যান্ড হু ডাজন্ট, সেটিও আরেকটি ব্যাপার। অন দ্য গ্লোবাল স্টেজ বিশ্বব্যাপী যে টেনশন তৈরি হয়েছে ইরান এবং আমেরিকা তৈরি করছে উইথ ইসরায়েল, এইটি কিন্তু বাড়ছে। আমরা মনে করেছিলাম গত সপ্তাহে হয়তো যুদ্ধ শুরু হয়ে যাবে, এখনো হয়নি। কেন হয়নি সেটিও আলোচনা থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন উনি তৈরি আছেন টু গো টু ওয়ার, উনি বলে আসছেন ইফ নেসেসারি, ইফ, বাট হোয়াট শুড দ্য ওয়ার সার্ভ? এই যুদ্ধ যদি হয় তাহলে এটি কি নিয়ে আসবে আমেরিকার জন্য? আমেরিকান সিকিউরিটি, ইসরায়েলি ইন্টারেস্ট, নাকি পলিটিক্যাল মেসেজিং অ্যাট হোম? হোয়াট ইজ ইট? সাউথ ইস্ট এশিয়াতে আমরা লক্ষ্য দিব। বাংলাদেশের নতুন ক্যাবিনেট হয়েছে মন্ত্রী মিনিস্টারের, সেখানে চলছে কন্ট্রোভার্সি, স্বাভাবিকভাবে যেটি হয়ে থাকে। প্রাইম মিনিস্টার তারেক রহমান উনি নিয়োগ দিয়েছেন নতুন সেন্ট্রাল ব্যাংক গভর্নরকে, একজন বিজনেসম্যান প্রথমবারের মতো, যার আসলে কোনো ফর্মাল ব্যাংকিং এক্সপিরিয়েন্স নেই বলে আমরা শুনছি, সেটি আলোচনায় থাকবো। এবং উনি নাকি ঋণ খেলাপি। সো হু ইজ অ্যাডভাইজিং মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান, সেটিও আলোচনায় থাকবে। এই সমস্ত বিষয়ে আজকে আলোচনার জন্য আমাদের সাথে আছেন লেখক, সাংবাদিক এবং গবেষক হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন প্রফেসর অধ্যাপক ডক্টর গোলাম মাদবর, মনমাউথ ইউনিভার্সিটি, নিউ জার্সি। স্বাগত জানাচ্ছি গোলাম মাদবর আপনাকে, অনেকদিন পর আপনাকে পেলাম। আশা করি আপনি ভালো আছেন এবং লুকিং ফ্রেশ। মনে হচ্ছে 21শে ফেব্রুয়ারি থেকে মানে সদ্য ফেরত আসলেন। আচ্ছা, আমি চলে যাব হাসান ফেরদৌস আপনার কাছে। শুরুর বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে অনুষ্ঠানটি। প্রথম অংশটিতে আমরা স্টেট অফ দ্য ইউনিয়ন অ্যান্ড মিড টার্ম ইম্প্যাক্ট, যদি আমরা এখানে আমাদের দৃশ্য মানে লক্ষ্য দেই, এই যে স্টেট অফ দ্য ইউনিয়নের পর প্রেসিডেন্ট ট্রাম্পের সত্যি কি জনমত, উনি যে ভাষণটি দিয়েছেন উনি অনেক কিছু বলেছেন। আমেরিকার স্বর্ণযুগ চলছে, ইমিগ্রেশনের কারণে সব একেবারে আন্ডার কন্ট্রোল, আমেরিকা একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে, এর চেয়ে বড় আর্থিকভাবে কখনোই তারা উন্নতি করেনি, এরকম অনেক কিছু দাবি উনি করেছেন। এই যে
স্টেট অফ দ্য ইউনিয়নের প্রেসিডেন্টের মানে উনি তো জনমত নেয়ার পক্ষেই কথা বলেছেন, যা তৈরি হয়, বদলাতে কি পেরেছেন, নাকি শুধু নিজের সমর্থকরাই আরো বেশি উজ্জীবিত হলো তার কথা শুনে? ধন্যবাদ হাবিব ভাই। মাধবর ভাই, দেখে ভালো লাগছে, বহুদিন পরে আপনার সাথে মুখোমুখি হচ্ছি আমরা। হাবিব ভাই, এই ভাষণটা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এই কারণে যে এমন এক সময় তিনি ভাষণটা দিয়েছেন যখন তার অ্যাপ্রুভাল রেটিং মাত্র 37%। হুম। মানে আমেরিকার 63% মানুষ মনে করে যা তিনি করছেন ঠিক করছেন না। ইনফ্যাক্ট যে সপ্তাহে তিনি ভাষণ দিচ্ছেন সেই সপ্তাহেই আমরা দেখতে পাচ্ছি সিএনএন এর জনমত জরিপ 68% লোক মনে করে, 68%, মানে প্রতি 10 জনের 7 জনই মনে করে আমেরিকা ভুল পথে চলছে। ভুল পথটা মূলত দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে গিয়ে অর্থনীতি, অন্যটি হচ্ছে ইমিগ্রেশন। প্রধান দায়িত্ব ছিল প্রেসিডেন্ট ট্রাম্পকে এটা বোঝানো যে অর্থনীতি রাইট ট্র্যাকে আছে, এবং যদিও অ্যাফোর্ডেবিলিটি একটা ইস্যু, তিনি অ্যাফোর্ডেবিলিটি ইমপ্রুভ করার জন্য কাজ করছেন। এটা তার দায়িত্ব ছিল, তার তার অ্যাসাইনমেন্ট ছিল আমাকে এটা বোঝানো, কনভিন্স করা যে ভাই থিংস উইল গেট বেটার। তা তো তিনি করেননি। তিনি যা করেন তাই করেন, তা হচ্ছে যে তিনি বাগাড়ম্বর পূর্ণ ভাষণ দিয়েছেন, যে ভাষণে আপনি যেমন বললেন আমেরিকার অর্থনীতি বিশ্বের সেরা অর্থনীতি, আমরা অসাধারণ অবস্থায় আছি। ইন্টারেস্টিংলি আমি কম্পেয়ার করছিলাম, ঠিক এক্স্যাক্টলি একই ভাষায় 2025 সালের জানুয়ারি মাসে ভাষণ দিচ্ছেন কে? জো বাইডেন। জো বাইডেন বলছেন, আমি আপনাকে কোট করে শোনাচ্ছি আমি, উনি বলছেন, বাইডেন বলছেন, I inherited an economy that was on the brink. Now our economy is literally the envy of the world. এটা বলছেন বাইডেন কবে? জানুয়ারি 2025 সালে, নির্বাচনের পরে, যে নির্বাচনের দিন হেরে গেছেন মূলত অর্থনীতির কারণে। ঠিক একই ভাষায় বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প, আমেরিকার ইকোনমি খুব খারাপ ছিল, আমি আসার পরে অসাধারণ হয়েছে। আর আমরা বলছি, সাধারণ লোক কি বলছি, ভাই আমার পকেটের অবস্থা ভালো নয়, তোমার ট্যারিফের কারণে দ্রব্যমূল্য বেড়ে গেছে, হাউজিং ক্রাইসিস চূড়ান্ত আকার ধারণ করেছে, এনার্জি প্রাইস বেড়ে যাচ্ছে চরচর করে, গ্রসারির প্রাইস বেড়ে যাচ্ছে। এখন বিশেষজ্ঞরা বলছে কি যে আমেরিকার ইকোনমি এটা হচ্ছে কে শেপড ইকোনমি। কে শেপড ইকোনমি, এটা দুটো বাহু, ঊর্ধ্ব বাহু, নিম্ন বাহু। যারা ঊর্ধ্ব বাহুর লোক, যারা বড় লোক, রাফলি 8 to 10%, তারা খুব চমৎকার আছে, তারা খুব ভালো আছেন আমেরিকায়। আর যারা নিম্ন বাহু, নিচের যারা আছেন আমেরিকার 92-93% মানুষ, তারা ভালো নেই। এখন ডোনাল্ড ট্রাম্প সাহেব শুধুমাত্র ওই 8 বা 10% লোক নিয়ে খুশি হবেন না, তাকে জিততে হলে আরো লোকে টানতে হবে। তিনি টানতে পারেননি। তিনি ফোকাস করেছেন কি, তার যে পুরনো ইস্যু ইমিগ্রেশন, এবং ইমিগ্রেশনকে নিয়ে তিনি নাটক করেছেন। একটা পর্যায়ে তিনি একথা বললেন যে লিগাল ইমিগ্রেন্টকে ডিফেন্ড করা তোমার দায়িত্ব, ইলিগাল ইমিগ্রেন্টকে বের করে দেওয়া তোমার দায়িত্ব। ডেমোক্রেটদের তাকিয়ে বললেন, তোমরা কি আমার পক্ষে আছো? পক্ষে হলে দাঁড়াও। দাঁড়ায়নি কেউ। ইট বিকেম এন ইস্যু ফর ডোনাল্ড ট্রাম্প। দেখো এই ডেমোক্রেটরা, তারা ইলিগাল বা ক্রিমিনাল ইমিগ্রেন্টদের পক্ষে, এবং প্রবলি তিনি মিড টার্মে এটা ব্যবহার করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই পুরনো খেলা কি এবারও চলবে? বিশেষ করে গত কয়েক সপ্তাহে, গত কয়েক মাসে আমরা যা দেখেছি, আইসের যে অপারেশন, স্পেশালি মিনেসোটা, যেখানে 2 জন লোক মারা গেছে, 2 জন শ্বেতকায় আমেরিকান সিটিজেন মারা গেছে, সেখানে কি এই পুরনো কায়দা চলবে? মাথায় রাখতে হবে যে যারা ডোনাল্ড ট্রাম্পের অনুগত সমর্থক, শ্বেতকায় অনুগত সমর্থক, তারা কিন্তু তাকে ছাড়বেন না। রাফলি 35-37% লোক, ধরা যাক 40% লোকই ধরো, কিন্তু আসল শক্তি কোথায়? ইন্ডিপেন্ডেন্ট। অলমোস্ট 60% ইন্ডিপেন্ডেন্ট বলছে তারা ট্রাম্পের সঙ্গে। 60% সুইংটা হয়েছে, অলমোস্ট 40% সুইং হয়েছে। সাপোর্ট করতে তারা কত নির্বাচন সাপোর্ট করেছেন ট্রাম্পকে, এই এখন 1 বছর পরে তাদের সমর্থন কমে গেছে, 40% সুইং হয়েছে। 6% ইন্ডিপেন্ডেন্ট বলছেন তারা মনে করেন না যে এই আগামী মধ্যবর্তী নির্বাচনে তারা ট্রাম্পকে সমর্থন। তার মূল কারণ হচ্ছে যে এবারের গত 1 বছরে তার মূল ফোকাস ছিল কি, ভিলিফাই করা হিসপ্যানিকদের, ভিলিফাই করা দক্ষিণ আমেরিকা থেকে আসা
ইমিগ্রেন্টদের, এরা মানুষ না, জন্তু, এভাবে তারা ডিপিক্ট করা হয়েছে। ফলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শহরে, যেখানে আমরা নানান, যেমন টেক্সাসে নির্বাচন হয়েছে, নিউ জার্সিতে মাতবর ভাই আছেন, তিনি হয়তো বুঝে, কোনো কোনো শহরে, নিউ জার্সির কোনো কোনো শহরে দেখেছি আমরা বড় রকমের সুইং হয়েছে। ভোট দিয়েছে তারা গত নির্বাচনে ট্রাম্পকে, এবার দিচ্ছে না। একটা প্রধান কারণ, ট্রাম্প সাহেব টার্গেট করেছেন হিসপ্যানিকদের। বলে এবার হিসপ্যানিকরা প্রবলেম এবং ইন্ডিপেন্ডেন্টরা প্রবলেম ঘরে ফিরবে ডেমোক্রেট পার্টিতে। আমার ধারণা যে আগামী মধ্যবর্তী নির্বাচনে বড় রকমের পরাজয় ঘটবে ডোনাল্ড ট্রাম্প এবং তার দলের। ওকে, অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি, এখন যেরকম বলেন যে হিসপ্যানিকরা সুইং করেছেন ভোটের ক্ষেত্রে, তার বিরুদ্ধে যাচ্ছে, যেটার প্রতিফলন আমরা নিউ জার্সিতে দেখলাম। উনি কিন্তু তাদের মানে অনেক সমর্থন নিয়েই পাশ করেছেন, ইভেন মুসলমান এবং আরব সমর্থন পাশ করেছেন। কারণ উনি গাজায় যুদ্ধ বন্ধ করবেন, শান্তি ফিরে আনবেন, উনি আর কোনো যুদ্ধ করবেন না, উনি একদিনে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিবেন। অনেক অনেক প্রতিশ্রুতির কারণে কিন্তু উনি জয়ী হয়েছেন। আমার মানে হি নোজ হাউ টু প্লে দোজ কার্ড। এবং আমি নিউ জার্সির কথা বলছেন আপনি, গোলাম মাতবর, আপনার কাছে আমি যাচ্ছি। আপনি শুনলেন যে হাসান ফেরদৌস বলছিলেন 61% আমেরিকান বলছে দেশ ভুল পথে যাচ্ছে। এখন হোয়াইট হাউস থেকে আমরা কোনো প্রতিক্রিয়া দেখছি না। এটি অনেকে বলছেন দিস শুড বি একটা সতর্ক বার্তা হওয়া উচিত, শুধু হোয়াইট হাউস না, তাদের পুরা যে রিপাবলিকান দল, এটি সবার জন্য এটি হওয়া উচিত। এটি আপনি কিভাবে দেখলেন? এই যে রাজনৈতিক পরিবেশ এখন তৈরি হয়েছে, ইটস এ ভেরি টেন্স রাজনৈতিক পরিবেশ তৈরি করেছেন রিপাবলিকান তথা ট্রাম্প। ওকে, এটি আসলে কি তাদের জন্য লাভজনক হবে দিন শেষে, নাকি উল্টো ফল দিতে পারে? যেরকম হাসান ফেরদৌস বলেন যে মিড টার্মে কিন্তু এটির বড় একটা প্রতিক্রিয়া দেখতে পাবো। একই সাথে প্রেসিডেন্ট ট্রাম্প ইমিগ্রেশন ইস্যুতে কঠোর অবস্থানে আছেন, ওখান থেকে এক চুলও উনি নড়েননি। ইফ ইউ আর নট হোয়াইট, ইউ শুড নট বি হিয়ার। ইফ ইউ আর নট হোয়াইট, জাস্টিস ইজ নট ফর ইউ। ইফ ইউ আর নট হোয়াইট, আই ডোন্ট কেয়ার, ইউ শুড নট বি ইভেন হিয়ার, ওয়াই আর ইউ হিয়ার। এরকম ভাব আমরা দেখছি, ভাবনা এরকমই হচ্ছে। কিন্তু এই যে নন রিপাবলিকান ভোটার যারা আছেন, তাদের সমর্থন কমে আসছে দিনে দিনে। এই যে কতগুলি, বেশ কয়েকটি বিষয় আমি তুলে ধরলাম আপনার কাছে, আপনি যদি আমাদেরকে একটু খুলে বলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম হাসান ফেরদৌস ভাই এবং হাবিব ভাই, বহুদিন পর আপনাদের সাথে দুজনের সাথে অনুষ্ঠান। আসলে এই মাসটা আমরা জানি অত্যন্ত মহান মাস, আমাদের ভাষা আন্দোলনের মাস। এই ভাষা আন্দোলনের মাসে আমি আমাদের যে 71-এর যে যারা তাদের আত্মত্যাগ করে আমাদের ভাষাকে আজকে এতটুকু আনতে পেরেছেন, ভাষাটাকে আজকে রাখতে পেরেছেন, তার জন্য তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আসলে দেখুন, আপনার প্রশ্ন উত্তর কিন্তু চমৎকার ভাবে আমাদের শ্রদ্ধেয় হাসান ফেরদৌস ভাই খুব সুন্দরভাবে দিয়েছেন। তবে তারপর আমি একটু অ্যাড করবো, উনি যেহেতু নিউ জার্সির কথা বলেছেন। আসলে আমি তার আগে যেটা বলবো যে আমাদের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, he is in a very complicated situation. He is in a very difficult situation. He is at risk actually, politically, particularly, at this point. Politically, is also connected to economy, war situation, climate, and all those things. The most driving force is economy. এটা একটা নাম্বার ওয়ান। আসলে দেখুন, সেই ইকোনমি নিয়ে কিন্তু তার স্টেট অফ দি ইউনিয়ন এড্রেসে অনেক কিছু বলেছেন। ইটস সেম অল থিংস দ্যাট অল আদার পার্টিস। এবং আমাদের হাসান ফেরদৌস ভাই বলেছেন যে এটা আসলে যেটা বাইডেনও করেছিলেন। এবং একটা সবাই চিন্তা করে যে বাংলাদেশও এখন এটা দেখতেছি আমি, দি ফল গাই, কাউকে না কাউকে ব্লেম করতে হবে। সুতরাং তারা ক্ষমতা আসার আগেই বলে যে, oh, I inherited all those things, deficit, all kinds of, the problems, in the country. So তারা একটু defensive mode থাকে, and that's what actually he's doing. It's not new thing. He did it actually in his first term also when he was the president. I got all those mass from the Democratic Party, and so that's one thing. এবং দেখুন, তার যে যুদ্ধের কথা বলছে, সে এতগুলো যুদ্ধ বন্ধ করেছে, যুদ্ধগুলো শুরু করেছেন এবং ডাইরেক্ট ইনডাইরেক্ট রুল আছে। তার অ্যাপ্রুভাল রেট আমরা যেটা বললাম যে এটা ইটস ভেরি আনএক্সেপ্টেবল এট দিস পয়েন্ট। সে প্রাইস হাইকিং আমি রিপিট করবো না, আমাদের হাসান ফেরদৌস ভাই খুব সুন্দর বলছেন যে আমরা জানি, বিশেষ করে যে মানুষ যারা সাধারণ মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, হিসপ্যানিক ভোট একটা বিরাট একটা সুইং ভোট, এবং দ্যাট দ্য লার্জেস্ট মাইনরিটি ইন দ্য কান্ট্রি নাও, আফটার দ্যাট ইজ দ্য ব্ল্যাক। মানুষ কিন্তু ভুল বোধহয় করে এবং ভুলের আবার কিন্তু শিক্ষাও নেই, এবং they are realizing exactly হাসান ফেরদৌস ভাই যেটা বলতেন, that's the main thing, that independent voters,
38% যে আপনার বেস আছে, নো ম্যাটার হোয়াট হি ডাজ, বিকজ দ্যাটস দ্য ওয়ান সেগ্রিগেশনিস্ট যারা আছে আর কি, রেসিস্ট যারা আছে, দে উইল নেভার চেঞ্জ। নেক্সট যে মিড টার্ম ইলেকশনে যে পরিবর্তনটা আসবে সেটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভোটার। এবং ইকোনমি, হ্যাঁ ইকোনমি সে কিন্তু সাকসেসফুল কতগুলো ক্ষেত্রে ফর দ্য কর্পোরেট ওয়ার্ল্ড এবং বড় লোকদের জন্য, রিচ বিগার, দ্য ইকোনমি বিগার at $1.5 trillion বোধহয় গত এক বছরে বেনিফিটেড টু অল দোজ কর্পোরেশনস অ্যাকর্ডিং টু আই থিঙ্ক বার্নি স্যান্ডার্সের আমি একটা স্টেটমেন্ট শুনছিলাম যে আর কি। সো মানুষ কিন্তু যারা সাধারণ মানুষ আশা করেছিল দ্যাট ইকোনমি ইজ গোয়িং টু বেনিফিট দেম এন্ড ইট ডিড নট হ্যাপেন। বিকজ একটা জিনিস কিন্তু আমরা কিন্তু ভুলে যাই, মানুষের ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড দিস ইজ হিজ ব্যাকগ্রাউন্ড। এবং তার বিজনেস ওয়ার্ল্ডে হি ইজ এ বিজনেসম্যান, সে কিন্তু এইভাবেই কিন্তু কাজ করে। এবং এটা বর্তমান যে ইরানের ক্ষেত্রে যেটা করছেন যে এটা হচ্ছে শ, অর্থাৎ একটা দিয়া দেখো তাকে কেউ কতটুকু যেতে পারে, এন্ড দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি হি ইজ ডুইং। তো আমার কাছে মনে হচ্ছে মিড টার্মে আমরা নিউ জার্সিতে দেখেছি হাসান ফেরদৌস যেটা বললেন যে একটা সুইং হয়েছেন, যেটা রিপাবলিকান থেকে ডেমোক্রেটিক আবার মুভ করেছেন। আমরা জানি ইটস এ ব্লু স্টেট, আমাদের গভর্নর, আমাদের সেনেটর, এভরিওয়ান ইটস লাইক ডেমোক্রেটিক পার্টি। সো মিড টার্ম ইলেকশন এখন যেটা মেইনলি যেটা আসলে যেটা আপনার সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করবে সেটা হচ্ছে প্রাইস হাইকিং, ইটস হার্টিং পিপলস ওয়ালেট। এদেশে আপনি একটা জিনিস, আমি আমার 28 বছর অভিজ্ঞতা আমি যেটা বলবো, যে যখনই কিন্তু ইকোনমি অর্থাৎ মানুষের ওয়ালেট, হাউস হোল্ড ইকোনমি হার্ট করছে, তখনই কিন্তু সেই সরকার কিন্তু পতন হয়েছে। এবং অন টপ অফ দ্যাট অ্যাকচুয়ালি তার যে অ্যাপস্টিন ফাইল, তার যে যুদ্ধের, বিশেষ করে ইরান যুদ্ধে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন পারহ্যাপস হয়তো আমরা আলোচনা করব, দ্যাট ইজ গোয়িং টু অলসো এফেক্ট আস টেরিবলি। জি So this is what is the situation now at this point. The State of the Union address is all same thing. I did not find anything new, any plan that he is going to do Right. to help the people, those who voted for him. জি এইটা আমি কিন্তু দেখে নিতে হবে State of the Union address. হাসান ফেরদৌস বলছিলেন যে স্টেট অফ দ্য ইউনিয়ন উনি বের করেছেন জো বাইডেনের 2020 সালের, এবং আজকে আমরা 2026 সালে দাঁড়িয়ে আছি, এবং উনি বলছেন যে ওয়ার্ড ফর ওয়ার্ড না হলেও দ্য জিস্ট ইজ এক্স্যাক্ট দ্য সেম। দুজনেই দাবি Same. করছেন যে আমি আমূল পরিবর্তন ঘটিয়েছি অর্থনীতির। দুজনেই বলছেন আসলে স্বর্ণযুগ চলছে। একজন আক্ষরিক অর্থ বলছেন, আরেকজন বুঝিয়ে বলছেন, কিন্তু আসলে দ্য সেম থিং। আমি যখন স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণটা দেখছিলাম, স্পেশালি দিস টাইম উইথ ট্রাম্প, আমি দেখতে চাইনি আসলে প্রথমে, কিন্তু আমি মিডিয়ার মানুষ, আমাকে দেখতে হবে, নাহলে তো আমি আবার ট্রেন্ডের পিছনে পড়ে যাব, আমার একটা ভয় আছে, কারণ এটা নিয়ে কথা বলতে হবে, তো আমাকে দেখতেই হবে। কিন্তু দেখতে দেখতে একসময় মনে হলো যে আরো কিছুক্ষণ যদি আমি দেখি আমার ADHD হয়ে যেতে পারে। আমি আই এম নট কিডিং, ইট ইজ সো অ্যাবসার্ড যে এটি, এবং কিছু লোক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা প্রতি কথাই হাততালি দিচ্ছেন, এটি একটি ব্যাপার। ওই ফাঁকে আমি একটা রিসার্চ করলাম যে যারা আইলে বসে আছেন এরা তো সবাই নাম করা না, তারা আইলে বসলেন কিভাবে? বেশ নাম করার লোকও খুব পিছনে। আপনি কি জানেন যে যারা এই লোকগুলি এই রাত 9টায় হবে, তারা এই দুপুর 12টা-1টা থেকে ওই বিল্ডিং এর সামনে লাইনে বসে আছেন যাতে তারা আইল সিট পান। Yeah. তাদেরকে বলা হয় আইল হাগার। মানে ইটস ইন্টারেস্টিং ফ্যাক্ট। কে শেপ ইকোনমির কথা বলছেন আপনারা দুজনেই। আপনারা কি জানেন যে বিমানের টিকিট এই দেশে, প্লেনের টিকিট যেটা বিজনেস ক্লাস, সেটি সবচেয়ে বেশি বিক্রয় হচ্ছে, আর যেটি সাধারণ মানুষ চলে সেটি বিক্রয় কমে এসেছে। দ্যাটস দ্য এক্সাম্পল অফ কে শেপ ইকোনমি, যার ফলে জিডিপি দেখাচ্ছে আপনি খুব ভালো করছেন, প্রবৃদ্ধির হার 2.4%, 5%, কিন্তু সাধারণ মানুষ হাই হাই করছে। That's a K-shaped economy, and that's exactly what happens. আমি আমাদের টেকনিক্যাল টিমকে বলবো জোরান মামদানিয়ান ট্রাম্পের একটি ছবি আছে, সেটি যদিও দেখানো হচ্ছে, খুব ইন্টারেস্টিং একটা। অ্যান্ড হাসান ফেরদৌস, আপনাকে অসংখ্য ধন্যবাদ টু ব্রিং ইট টু মাই অ্যাটেনশন। অ্যান্ড দিস ইজ ফ্রম গাথম একটি কুইন্সের নিউজ পেপার। সো আপনারা যারা দেখবেন, ইটস গুড, দে ডু গুড ওয়ার্ক, ভালো ভালো কাজ করেন তারা। এই ছবিটি খুব ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং সেটা আমরা শুনবো হাসান ফেরদৌসের কাছ থেকে, কিন্তু তার আগে আমি প্রশ্নটি আগে ছুড়ে দিচ্ছি। আপনারা অনেকেই জেনে গেছেন, জানেন ইতিমধ্যে যে জোরান মামদানি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের একটি দেখা সাক্ষাৎ হয়েছে ওভাল অফিসে। কি নিয়ে? সহযোগিতা নিয়ে। তারা দুইজনই বলছেন তারা সহযোগিতা করবেন। কিসের সহযোগিতা করবেন সেটি আমরা হাসান ফেরদৌসের কাছ থেকে শুনবো। কিন্তু অনেকেই বলছেন যে যেরকম সংঘাত আমরা মনে করেছিলাম এই দুই বিপরীতমুখী চরিত্রের,
যে মহিলা হলে তো চুলোচুলি, লোক ছেলে মানুষ হলে ইউনো ফাইটিং, মুষ্টিযুদ্ধর মতো সেরকম কিছু আশা করছিলেন সবাই, কিন্তু আমরা দেখলাম যে চমৎকার একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেটা আশ্চর্যজনক। তো আসলে কি এটি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন হাসান ফেরদৌস? এবং এটি কি সহযোগিতা নাকি একটি প্রেসিডেন্ট ট্রাম্পের আরেকটি দিক যেটি উনি তৈরি হচ্ছেন অন্য কোনোভাবে আঘাত করার জন্য? হাবিব ভাই, জোরান নির্বাচিত হওয়ার পরে যখন প্রথমবারের মতো যান হুম, হোয়াইট হাউসে, ওভাল অফিসে, জি, আমরা সবাই তো ভয় অস্থির। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনিও কথা, আমরা মনে হয় তার পরের দিন অনুষ্ঠান করেছি। কথা বলেছি আমরা, এই বুঝি আর একটা জেলেনস্কি মুভমেন্ট পাচ্ছি আমরা। কারেক্ট কারেক্ট। তা ঘটেনি। হুম। তার কারণটা আমি তখন বলেছি, আবারও বলি আমি, জোরানের মধ্যে ট্রাম্প নিজেকে দেখেন। জোরান জাস্ট লাইক হিম, Yeah. এ শোম্যান, এ পারফেক্ট শোম্যান। জোরান বোঝে কি করে মিডিয়াকে ব্যবহার করতে হয়, জোরান জানে কি করে কমিউনিকেট করতে হয়। হি ইজ এ পারফেক্ট পারফর্মার এন্ড পারহ্যাপস এ বেটার পারফর্মার দ্যান ডোনাল্ড ট্রাম্প। এটা একটা ব্যাপার। আর 2 নম্বর, এই শহরটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের শহর। Yeah, he's from Queens. যতই গালমন্দ করুক না কেন, Yeah. এই শহরে তার বিপুল ইনভেস্টমেন্ট, এই শহরে তার প্রায় 20টা স্থাপনা আছে। যদি এই শহরের ভ্যালু কমে যায়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিনি হবেন, তার বাড়ির দাম কমবে। ফলে হি হ্যাজ অ্যান ইন্টারেস্ট ইন মেকিং শিওর যে এই শহরের সম্পত্তির দাম উঁচু থাকে, অর্থাৎ শহরটা ফাংশনাল থাকে। আর থার্ড হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প খুব বিস্ময়ে দেখেছেন যে কি করে এই লোকটি মাত্র 34 বছর বয়স মিডিয়াকে ব্যবহার করেছে। জোরান মামদানি জয়ের পেছনে বড় শক্তি কি? সোশ্যাল মিডিয়া, টিকটক, যা তিনি নিজেও পারেন না। সে তাকে দেখিয়েছে জোরান মামদানি কি করে নতুন মিডিয়া ব্যবহার করতে হয়। ফলে লিটারালি ডোনাল্ড ট্রাম্প এই বালকটির দিকে তার বিস্ময়ে তাকিয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে তিনি কিভাবে তার পিঠে হাত বোলাচ্ছেন, হাতে হাত রাখছেন, অলমোস্ট লাইক এ সান, তার ছেলে, এবং খুব গর্বভর তাকাচ্ছেন তার দিকে। He's a good guy. He's a good guy. I like him. এক্স্যাক্টলি, আই লাইক হিম। হ্যাঁ, তখনই তিনি বলেছিলেন জোরানকে, জোরান তাকে বলছে আমাকে হেল্প করো, Yeah. বলেছিলেন তুমি ফিরে যাও অ্যান্ড কাম ব্যাক উইথ এ খুব অ্যাম্বিশিয়াস প্ল্যান নিয়ে ফিরে আসো। গতকাল পরশু দিন ইনফ্যাক্ট সেই অ্যাম্বিশিয়াস প্ল্যান নিয়ে তিনি গেছেন। হাউজিং, আমাদের নিউ ইয়র্কের একটা প্রধান সমস্যা কি হাউজিং। সানি সাইডে যে বিশাল রেল রোডের ইয়ার্ডটা আছে, যার মালিক আসলে অ্যামট্র্যাক, সেখানে প্রথমে ডিব্রাজের সময় প্রস্তাব করা যেখানে একটা রেল প্ল্যাটফর্মের উপরে হাউজিং করা হবে, হাউজিং প্রজেক্ট করা হবে। নামদানি সেই প্রস্তাবটা নিয়েছেন এবং সেখানে 12,000 নতুন ইউনিট করার প্রস্তাব করেছেন। খরচ কত পড়বে? $22 বিলিয়ন। রেস প্ল্যাটফর্মের উপরে $22 বিলিয়ন 12,000 নতুন ইউনিট করার প্রস্তাব তিনি করেছেন। এই প্রস্তাব নিয়ে তিনি ট্রাম্পের কাছে গেছেন। যে ছবিটা দেখলাম আমরা, এটা আবার দেখতে পারি, বুঝিয়ে বলতে পারি আমি, সেই ছবিটা হচ্ছে দেখবেন 1976-এ তখন ছিলেন জেনারেল ফোর্ড, ছিলেন আমাদের প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক তাকে অনুরোধ করেছিল সাহায্য করবার জন্য হাউজিং এ। ফোর্ড বলেছিলেন ড্রপ ডেড, প্রত্যাখ্যান করেছিলেন। সেই একই, এটা ডেইলি নিউজের কভার ছিল সে সময়, এটা রিয়েল কভারটা, হাতের বাঁদিকে ডেইলি নিউজের কভারটা ফোর্ডের, আর হাতের ডান দিকে ছবিটা বানানো, এটা বানিয়েছেন মামদানি ট্রাম্পকে দেখে পাচ্ছ, দেখো তুমি যদি হও তুমি কি করবে, তুমি করবে এই বিশাল আয়োজন, তুমি করবে। তার ছবি দিয়ে বড় ক্যাপশন দিয়ে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এই শহরের ত্রাতা, তাকে খুশি করবার জন্য তিনি গেছেন। এবং খুশি তার চেহারা থেকে বুঝতে পারছেন আপনি তিনি কি পরিবার খুশি হয়েছেন। হ্যাঁ, আই উইল বি ইউর সেভিয়ার। তো আমাদের মামদানি সাহেব ইজ এ গুড সেলসম্যান, ক্লিয়ারলি ইজ এ গুড সেলসম্যান। আপনাদের মনে আছে তিনি কি বলেছিলেন নির্বাচনের সময়? তিনি বলেছিলেন যে আমরা ক্যাম্পেইন করব কবিতার ভাষায়, উই ক্যাম্পেইন ইন পোয়েট্রি, কিন্তু শাসন করব আমরা ইন প্রোজ, গদ্যের ভাষায়। তো ট্রাম্পের সঙ্গে তার সকল বিরোধ সত্ত্বেও তিনি জানেন যে ট্রাম্পকে পাশে না পেলে এই শহরের প্রবলেম সলভ করা যাবে না। ফলে খুব স্মার্টলি, বুদ্ধিমত্তার সঙ্গে তিনি ট্রাম্পকে কোক্স করছেন, ট্রাম্পকে তিনি পটাচ্ছেন আমাদের বাংলা ভাষায়। এবং আমার ধারণা যে ট্রাম্প ইতিমধ্যে পটে গেছেন এই 34 বছর বয়স্ক নতুন
রাজনীতিকের কাছে। হ্যাঁ, আমার তো মনে হয় পটে গেছেন না, প্রেমেও পড়ে গেছেন, এমন একটা ভাব। I'm not kidding. I'm not kidding, honestly. কারণ ট্রাম্পের সামনে দাঁড়িয়ে আপনি এই ভাষায় কথা বলবেন, এবং আপনি ট্রাম্প যেখানে বলেছেন আমি কিন্তু কোনো অর্থ দিব না নিউ ইয়র্ক সিটির জন্য, তোমাদেরকে ওই যে মানে খুব কষ্ট দিব, এরকম একটি ব্যাপার, সেখানে উনি এখন বলছেন যে দিস ইজ এ গ্রেট প্ল্যান। ঠিক আছে। আর যখন প্রেসিডেন্ট ফোর্ডের সাথে তুলনা করে বলছেন, বাই দ্য ওয়ে দর্শক, আপনার যারা নিউ ইয়র্ক সিটির কিন্তু তহবিলের অভাব সবসময় কম বেশি সবসময় ছিল, কারণ বড় বড় প্রজেক্ট করা হয়, তো এটি নতুন কিছু না। আমি দেখছি ইদানিং বাংলাদেশি মহলে যে জোহরান শেষ করে দিচ্ছে সিটিকে, ও পারবে না, এই না সে না। প্লিজ স্টপ ইট। মানে নিজের জানার বাইরে কথা যখন মানুষ বলে তখন নিজের অজ্ঞতাই প্রকাশ পায়। সো আমি আপনাকে মানে কাউকে খাটো করে বলছি না, কিন্তু উই হ্যাভ টু গিভ ক্রেডিট ওয়ার ইটস ডিউ। 6টি কথা বলেছিলেন জোহরান মামদানি, 6টি কিন্তু পালন করেছেন, রেখেছেন উনি কথা। সো অনেকে বলছেন স্নো হয়েছে, এই স্নোতে পরিষ্কার হয়নি, এটা একটা মানে অসম্ভব রকমের স্নো। দিস ইজ নট এ নর্মাল স্নো ডে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। আপনি কি মনে রাখতে হবে, where did you come from? What did you see back in your country? What kind of service did you get? And more importantly, when you are here, আপনি যখন এখানে, আপনার কন্ট্রিবিউশনটা কি সোসাইটির ক্ষেত্রে? নট জাস্ট দুটা পয়সা দিয়ে নাম কামানো না, সত্যিকার অর্থে আপনার মানে কন্ট্রিবিউশনটা কি? আমি জানি অনেকে এখন মানে লাঠি সরে নিয়ে হয়তো তৈরি হবেন যে এই হাবিব রহমানকে একেও পিটাতে হবে, বেশি কথা বলছে। নো, অ্যাস্ক ইউর সেলফ, I ask myself, what's my contribution? এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হাসান ফেরদৌস, একটি প্রসঙ্গ আমি এড়িয়ে জানি, আসলে খেয়াল ছিল না। এই মিটিং চলাকালে প্রেসিডেন্ট ট্রাম্পকে মামদানি বললেন যে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে শিক্ষার্থী ধরে নিয়ে যাওয়া হয়েছে, আইস ধরে নিয়ে গেছে। তো প্রেসিডেন্ট ট্রাম্প বললেন যে এটা তো খুব খারাপ কথা হলো, মানে এটা তো ভালো কথা হলো না, আই উইল লুক ইনটু ইট। আমরা জানি যে ওই শিক্ষার্থীকে কয়েক ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে, তার সাথে আরো 5 জনকে ছেড়ে দেওয়া হয়েছে যাদেরকে আইস তুলে নিয়ে গেছিল। এনি রিয়াকশন টু দ্যাট? এগেইন এর মানে হচ্ছে যে মামদানি এবং ট্রাম্পের কেমিস্ট্রিটা কাজ করছে। মামদানি এবং ক্লিয়ারলি এটা মামদানির জন্য একটা বড় সমর্থন তিনি পেলেন, যে আমার একটা লাইন আছে, আমি ফোন করলে ওয়াশিংটন থেকে সুফল পাই আমি। ইটস এ গুড থিং ফর মামদানি। পাশাপাশি ট্রাম্প ক্লিয়ারলি চাইছেন মামদানিকে তার পাশে রাখতে, ফলে ছোটখাটো অনুরোধ মামদানি করছে, ছোটখাটো অনুরোধ মামদানি তিনিকে রাখছেন। আই থিঙ্ক এই পার্টনারশিপটা সো ফার ইজ ওয়ার্কিং ফর বোথ অফ দেম, ট্রাম্পের জন্য, মামদানির জন্য। So there is a way to deal with this. You just have মানে when you do politics, আমরা অনেক সময় বলে থাকি যে রাজনীতিতে চিরশত্রু এবং চিরবন্ধু বলে কেউ নেই। You just have to find a way to work, right? Unless it is Israel. So তাছাড়া হাবিব ভাই মাথা রাখতে হবে যে ফেডারেল গভর্নমেন্ট ছাড়া আমাদের যে ম্যাসিভ হোল হয়ে তৈরি হচ্ছে, আমাদের যে ডেফিসিট তৈরি হয়েছে $10 বিলিয়ন 4 বছরে, আগামী 2 বছরে আমাদের $5.5 বিলিয়ন ডেফিসিট, কোত্থেকে আমরা এটা ওভারকাম করব? হ্যাঁ, এবং বড় বড় সব মেগা প্রজেক্ট কিন্তু এই নিউ ইয়র্কে হয়ে থাকে। সো ডেফিসিট তো হবেই, বাট এই ফান্ডটা আসতে হবে কোত্থেকে, আসবে কোত্থেকে, রাইট? অ্যাবসলিউটলি কারেক্ট। সো ট্রাম্পকে না খেপিয়ে তাকে আপনার পাশে আনতেই হবে। আর যেহেতু ট্রাম্প ইতিমধ্যে নমনীয় হয়েছেন, তাকে ক্ষিপ্ত করার কোনো প্রয়োজন নেই। ডোন্ট কম্প্রোমাইজ উইথ ইওর প্রিন্সিপল। আপনি আপনার নীতি আদর্শ কম্প্রোমাইজ করবেন না, কিন্তু ট্রাম্পকে অকারণে আপনি ক্ষিপ্ত করবেন না, তাতে আপনারই ক্ষতি হবে। ওকে, প্রফেসর গোলাম আকবর, আপনার কাছে যাচ্ছি। ছোট্ট করে বলবো, কারণ এরপর আমি একটু ইরান প্রসঙ্গে চলে যাব, তারপর সেখান থেকে বাংলাদেশ। এই কোনো অপরাধ প্রমাণ না থাকা সত্ত্বেও হিলারি ক্লিন্টনকে এই জেফরি এপস্টেইনের সংক্রান্ত আলোচনায় টানা হচ্ছে, এবং তার একটা ইন্টারভিউ হয়ে গেল, সেখানে তিনি অনেক মন্তব্য করেছেন। রাজনৈতিকভাবে এতে আসলে কার লাভ হচ্ছে, ছোট্ট করে উত্তর দিবেন, কারণ এরপর আমি আপনার কাছে থাকবো এবং ইরান থেকে শুরু করব। আসলে এটা তো সবসময় একই কথা বলছে ওরা, ওই যে বললাম আপনার, হি ইজ ইন এ ভেরি কমপ্লিকেটেড সিচুয়েশন। এখন তার মেইন এটা হচ্ছে ডাইভার্সন করা। সো সামওয়ান নিড টু বি ব্লেম, সামওয়ান নিড টু বি। এবং আসলে আমিও এটা খুব যেটা ভালো মনে করি যে মামদানির সাথে তার বডি কেমিস্ট্রি কাজ করছে, কারণ বোথ অফ দেম দে নিড ইচ আদার।
পার্টিকুলারলি মামদানি যে ম্যান্ডেট নিয়ে আসছে সে যদি ডেলিভার করতে চায়, দ্যাটস এ ভেরি গুড থিং। আর হিলারি ক্লিন্টনের ব্যাপারে যেটা বলছেন যে এটা সেটা এগেইন আনছে এরা, এবং সে সবসময় এটা করে, বাইডেনকে নিয়ে আসে অর্থনীতির জন্য যদি ব্লেম করতে হয়, ইমিগ্রেশনের জন্য ব্লেম করতে হয়, কিন্তু সেম স্ট্র্যাটেজি। So that's my short answer, like Okay. in terms of blaming the victim. Someone's fault is not my fault. Crush someone, like, honesty, integrity and credibility. ওকে, ধন্যবাদ। আমি 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 জানি এটি নিয়ে অনেক আলোচনা করা যেতে পারে এবং আমরা অন্য সময় হয়তো করব। চলুন আমরা একটু আন্তর্জাতিক প্রসঙ্গে যাই। আমেরিকা যে কোনো সময় ইরানে আক্রমণ করতে পারে বলে আমরা শুনছি। গত সপ্তাহে মোটামুটি কনফার্ম ছিলাম আমরা যে এটা উইকেন্ডেই শুরু হয়ে যেতে পারে, কিন্তু আদতে এখনো সেটি হয়নি। অনেকে অনেক রকম বলছেন কেন, সেটি নিয়ে অনেক ব্যাপার কথা হচ্ছে। কিন্তু এই যে আমেরিকা ইরানের সাথে যে যুদ্ধে জড়ায় যদি এখন, তাহলে আসলে মানে দেশের ভিতর থেকে অনেকে প্রশ্ন করছেন কার স্বার্থে, ফর হুজ বেনিফিট। তো এই যে সিদ্ধান্তকে যে, কিন্তু ট্রাম্প কিন্তু জোর গলায় বলছেন যে মানে উনি যুদ্ধে যাবেনই। তো এই যে এটি আসলে কার স্বার্থে, আমেরিকার সাথে না অন্য কারোর স্বার্থে, এই সিদ্ধান্তের কি আসলে কোনো ন্যায্যতা আছে কিনা? কে আমাকে প্রশ্ন করছে? জি 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 জি, আসলে দেখুন, এই প্রশ্নটাই আমি খুব পছন্দ করতেছি, এবং এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের, আমেরিকার জনগণের, আমেরিকার পলিটিশিয়ানদের করা উচিত যে আমরা অ্যাকচুয়ালি ইরানে এই যে এত বড় যুদ্ধের দামামা বাজাচ্ছি, এবং এটা কার স্বার্থে। এটা আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ইসরায়েল ইজ দ্য ফ্যাক্টর। এখানে যুদ্ধটা সবচেয়ে বেশি চাচ্ছে মরিয়া হয়ে, এবং বলেই ফেলেছেন যে অলরেডি আমেরিকা যদি না করে আমরা উই আর গোইং টু ডু ইট অ্যালোন। ইসরায়েল যে এটা বলছে, আসলে আমিও এটা কিন্তু ওয়ান্ডার করি যে এখানে আমাদের স্বার্থটা কি, যুক্তরাষ্ট্রের স্বার্থটা এখানে কি, যে ইসরায়েল ইরানে বিশেষ করে আমরা জানি আমাদের ইকোনমি এভরিথিং ইজ গোয়িং টু বি অ্যাকচুয়ালি এফেক্টেড এই যুদ্ধটা যদি হয়। এবং দেখুন, এটা তো আপনি সাধারণ মানুষের কথা বললেন, আমার যতটুকু আর্মি চিফ অফ স্টাফ বাবু একটা স্টেটমেন্ট দিয়েছেন যে এটা আমাদের জন্য গুরুতর একটা বিষয় হবে যদি আমরা ইরানে যদি অ্যাটাক করি। এখন ইরানে কিন্তু অ্যাটাক করে সে কিন্তু আরেকটা কাজ করে, যে এটা বিজনেসম্যান পলিসি, এটা আর কি একটা প্রথমে একটা ভয় ভীতি সঞ্চার করতে চায় যে কোনো কিছু একটা ডিল করার আগে। তো ইরানকে কিন্তু সে এটা করার চেষ্টা করেছে যে এইভাবে যদি ভয় দেখায় যদি হয়। কিন্তু দেখুন এখানে কালে বিপর্যয় হয় একটা কথা আছে না, তো সেইখানে দেখা গেল যে চায়না, রাশিয়া, টার্কি এবং এই ইজিপ্টও মাঝে মাঝে, এবং পাকিস্তান, এই কান্ট্রিগুলো কিন্তু এখানে কিন্তু আপনার স্টেট ফার্স্ট, এবং তারা কিন্তু সব ধরনের কিন্তু ডিপ্লোম্যাটিক এবং যত ধরনের আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যত ধরনের কিন্তু আপনার বলা দরকার, দে আর ডুইং ইট। সো ইউনাইটেড স্টেটস হ্যান্ডস অফ, বিকজ আপনি যে বলেছেন যে আমরা ভাবছিলাম যে গত সপ্তাহে হয়তো এটা করবে, এবং আদৌ করবে কিনা সেটা কিন্তু দে হ্যাভ টু থিঙ্ক ইট টুয়াইস। আমাদের বোধহয় আরো 2-3 বার চিন্তা করা উচিত, নট এট দ্য স্টেক অফ ইসরায়েল। আর ইসরায়েল যেটা চাচ্ছে তারা তাদের একটাই যে আরেকটা মুসলিম কান্ট্রি, বিশেষ করে ইরান, আদার দেন পাকিস্তান, ইজ নট গোয়িং টু বি হ্যাভিং দ্য নিউক্লিয়ার পাওয়ার। এবং আপনি দেখুন, আরো আমি অবাক হয়ে গেছি, এরই মধ্যে কিন্তু আপনি দেখুন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ওয়েন্ট টু ইসরায়েল, এবং এটা কিন্তু আপনি যদি অ্যানালাইজ করে দেখেন অ্যাকচুয়ালি ওয়াই ডিড হি গো দেয়ার। আমরা জানি ওমানের সাথে তাদের একটা ট্রিটি আছে, এবং ওমানে কিন্তু একটা বিশেষ এলাকা কিন্তু তারা ইন্ডিয়ান ফোর্সেস ব্যবহার করে, এবং তারা চাচ্ছে যে ওখান থেকেও যাতে আক্রমণটা করা হয়। অর্থাৎ তারা চাচ্ছে যে ইরানকে এমন ভাবে চতুর্দিক থেকে যে আক্রমণ করে তারা তাদের বাংকার বাস্টার দিয়ে তাদের যে নিউক্লিয়ার যে মিশন সেটা শেষ করে দেবে। কিন্তু ওকে শেষ করে দিলেন, হোয়াট ইজ দ্য বেনিফিট? ডু ইউ থিঙ্ক ইজ গোয়িং টু স্টপ দেয়ার? নো। এটা কিন্তু আলটিমেটলি কিন্তু ইরান ইজ নট গোয়িং টু জাস্ট স্টে আইডল। ইরান ইজ গোয়িং টু অ্যাটাক অল দোজ ইউএস এস্টাবলিশমেন্ট দেয়ার, রাইট? যে আমরা জানি যে বিভিন্ন যে ঘাঁটিগুলো আছে সেগুলোকে অ্যাটাক করবে, এবং সেখানে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে। সো হু ইজ গোয়িং টু বি এফেক্টেড? এগেইন এই যে আমরা বললাম যে ইকোনমি আমেরিকার ভালো হয়েছে, হু গট বেনিফিটেড? ট্রিলিয়ন বিলিয়ন ডলার যারা, তারাই তো বেনিফিটেড হয়েছে, সাধারণ মানুষ হয়নি। সুতরাং এগেইন এই যুদ্ধটা হবে একটা কিন্তু ডিজাস্টার, আমেরিকান সেফটি, সিকিউরিটি, এভরিথিং। সো দেয়ার ইজ নো interest that will serve for the US population rather than making our life more miserable everywhere in all respect, economy. অর্থাৎ তখন কিন্তু সে আরেকটা কিন্তু এক্সকিউজ নেবে, we are at war time now, economy we cannot turn around। অর্থাৎ সাধারণ মানুষকে বলবে যে তোমাদের আরো সাফার করতে হবে, বাট এট হোয়াট কস্ট? আমরা তো ভাবছিলাম যে তোমাকে ইলেক্টেড করলে তুমি ইকোনমি টার্ন অ্যারাউন্ড করবা, তুমি বলছো যুদ্ধ বন্ধ করছো। এখন সবচেয়ে যুদ্ধ বন্ধ, 8টা যুদ্ধের কথা বলে,
এই যে যুদ্ধটা, এটা তো শুরু করার জন্য ইনস্টিগেট করছে, বাট আই ডু নট সি এনি ইন্টারেস্ট ফর দ্য ইউনাইটেড স্টেট। আপনি দেখুন, আরেকটা জিনিস আমরা বলছি, তার কমপ্লিকেটেড সিচুয়েশনের ভিতরে একটা স্টিন ফাইল, ওইটাকে টাকা দেওয়ার জন্য সে অনেক কিছু ডাইভার্সন করছে। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল আইসোলেশন। আপনি দেখুন যে অলরেডি কিন্তু আমরা জানি আমাদের যে ন্যাটো মেম্বার গুলো, আমাদের যে ফ্রেন্ড কান্ট্রিজ গুলো, যারা সবসময় আমাদের কাছে দাঁড়িয়েছে, আমরা তাদেরকে একটার পর একটা হারাচ্ছি, কারণ দে আর অলসো একটা স্টেক। কারণ তারা জানে রাশিয়া যদি এখানে ইউক্রেনে সাকসেসফুল হয়, জি, they are going to be at risk as well. Yeah. So I do not see any interest that's going to serve for the US population in this war, or rather is going to make us more miserable. ওকে, হাসান ফেরদৌস, যাচ্ছি আপনার কাছে একই প্রসঙ্গের উপর। আমরা জানি যে ইভেন ট্রাম্প প্রশাসনের আর্মির অনেক জেনারেল আছেন বড় বড়, যারা আসলে চাচ্ছেন না ইরানের সাথে এই সংঘাতটি জড়াতে, এবং এই কথাগুলো লিক হয়ে বের হয়ে এসেছে, আমরা দেখেছি। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প মোটামুটি অনড়, এবং অনেকে মনে করেন যেটা আসলে আমেরিকার চেয়েও ইসরায়েলের স্বার্থে বেশি করা হচ্ছে। দাবিগুলো হচ্ছে কি? দাবিগুলো হচ্ছে যে নিরস্ত্রীকরণ ইরানকে, তাদের ব্যালিস্টিক মিসাইল থাকতে পারবে না, তাদের কোনো নিউক্লিয়ার প্রোগ্রাম থাকতে পারবে না, তাদের কোনো কিছু থাকতে পারবে না। ইরানের দাবি হচ্ছে যদি আমার কাছে কোনো কিছু না থাকে, তাহলে আমাকে যখন তখন আক্রমণ করা হবে, আমার কোনো কিছু করারই থাকবে না, আমি এটা করব না। আমেরিকার আরেকটি প্রস্তাব আছে, সেটি হচ্ছে নতুন করে আর কোনো স্যাংশন দেওয়া হবে না। তারা বলছে, ইরান বলছে যে আমার উপর যত রকম স্যাংশন আছে, এরপরে আর নতুন করে স্যাংশন না দিলে এটা কোনো ইনসেন্টিভ না আমার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো এই অঞ্চলটি উত্তেজিত হয়ে উঠছে, অনেকেই শঙ্কিত, এবং বলছেন যে এটি একটা বৃহত্তর অবস্থান, মানে যুদ্ধের অবস্থান নেবে, এবং ইরান অপেক্ষাকৃত দুর্বল আমেরিকা এবং ইসরায়েলের সাথে তুলনায় অপেক্ষাকৃত দুর্বল, কিন্তু তারপরে তাদের যথেষ্ট ফায়ার পাওয়ার আছে এই পুরো অঞ্চলটিকে খুব অস্থিতিশীল করে ফেলার, ইনক্লুডিং ইসরায়েল। আপনার কাছে আমি শুনতে চাচ্ছি। আমি ভাই, মাদুর ভাই ঠিকই বলেছেন যে এই যুদ্ধে আমরা কেন জড়াচ্ছি তার কোনো ব্যাখ্যা নেই। যুদ্ধ লোকে যায়, আমি আক্রান্ত হচ্ছি এই সন্দেহে আগে আক্রমণ করি, আমি প্রিএমটিভ। আমাকে কি ইরান আক্রমণ করছে? আমরা তো দুদিন আগে বললাম যে ইরানের সব নিউক্লিয়ার স্থাপনা আমরা গুড়িয়ে দিয়েছি, জানুয়ারি 12 তারিখে, রাইট? একদম আমরা গুড়িয়ে দিয়েছি। কিন্তু গুড়িয়ে সব দিয়ে থাকি, তাহলে আবার সেখানে যাচ্ছি কেন? আমরা নিশ্চয়ই গুড়িয়ে দেয়নি আমরা। এখন সামনে আমাদের যে আলোচনা চলছে, তিনটি প্রস্তাব সামনে আছে। জি, ইরান বলছে যে আমি পারমাণবিক অস্ত্র বানাবো না, এটা আমার ধর্মের বিরুদ্ধে যায়, কিন্তু পারমাণবিক শক্তি ব্যবহার করব আমি, আমার অর্থনীতির জন্য, কৃষির জন্য, মেডিকেল রিসার্চের জন্য ব্যবহার করব আমি। এখন ইসরায়েল পেছন থেকে কিন্তু খেলছে ইসরায়েল। আপনি ঠিকই বলেছেন, ইসরায়েল বলছে যে তোমাদের যে এনরিচ ইউরেনিয়াম আছে, পরিশোধিত ইউরেনিয়াম আছে, তা তোমরা রাখতে পারবে না, সব অন্যত্র পাঠিয়ে দিতে হবে, আমেরিকায় অন্য কোনো দেশে পাঠিয়ে দিতে হবে। ইরান গড় রাজি। ইরান শুধু বলছে যে আমি 1% এনরিচ হয়েছে, 60% গুলি নয়, যারা 1% এনরিচ হয়েছে এমন ইউরেনিয়াম আমি রাখবো মেডিকেল রিসার্চের জন্য। এর পরিবর্তে আমি কি চাই? আমার বিরুদ্ধে যে স্যাংশন গুলি আছে তা তুলে নিতে হবে। এটা একটা। 2 নম্বর, ইসরায়েল দাবি করছে, এবং তার সাথে সাথে এখন আমেরিকাও বলছে যে তোমাদের যে ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম আছে, যাকে খুব এফেক্টিভ, ইরানের ড্রোন প্রোগ্রাম আছে আর আছে মিসাইল প্রোগ্রাম, কোয়াইট এফেক্টিভ, যেটা সরাসরি আঘাত হানতে পারে ইসরায়েলকে, এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যে আমেরিকান বেজ আছে সেখানে হামলা জানাতে পারে। ইসরায়েল বলছে যে এই প্রোগ্রাম বাতিল করতে হবে। ইরান বলছে কেন ভাই? এটা আমার ডিফেন্সের জন্য প্রয়োজন, আমি এটা বন্ধ করবো কেন? ইরান রাজি নয় এই প্রোগ্রাম বাতিল করতে। আর 3 নম্বর দাবি করছে ইসরায়েলের পক্ষ আমেরিকা, যে তোমার প্রক্সি যেগুলি আছে, প্রক্সি বলতে বোঝায় হেজবুল্লাহ, হামাস ইত্যাদি, এদের সঙ্গে তোমার সম্পর্ক ছেদ করতে হবে। এই ব্যাপারে কম বেশি সম্মত তারা আছে, কারণ ইতিমধ্যেই কোনো সম্পর্ক আর নেই। হেজবুল্লাহ খুব দুর্বল হয়ে পড়েছে, হামাস লিটারালি ডিসলজ কমপ্লিটলি, ফলে এটা কোনো বড় ফ্যাক্টর না। এখন মূল আলোচনা হচ্ছে গিয়ে স্যাংশনস লিফট করা এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম বাতিল করা। ট্রাম্প সাহেব যেটা ভুল করেছেন আমার বিবেচনা হচ্ছে, উনি অনেক সৈন্যবহর নিয়ে এসে, আর্মাদা উনি বলছেন, বিশাল নৌবহর এনে হাজির করেছেন তার ইরানের সমুদ্র সীমায়, এবং প্রতিদিন লক্ষ লক্ষ ডলার খরচ হচ্ছে। হ্যাঁ, লিটারালি বিলিয়নস অফ ডলার আমরা খরচ করছি এই আর্মাদা মেনটেন করবার জন্য। আমাদের ইকোনমি মোটেই ভালো নয় সেই অবস্থায়,
এই কাণ্ড করছি আমরা। এটা করার পরে যদি আমরা কিছু না পাই, ফলাফল যদি কিছু না পাই, এত যে কিছু করলাম, ফলাফলটা কি? ফলাফলটা পাবার জন্য মাদবর ভাই ঠিকই বলেছেন, চাপ প্রয়োগ করা, চাপ প্রয়োগ করে যদি চুক্তি সাধন করা যায়। অন্যথায় ট্রাম্পের কাছে কিন্তু হামলা করা ছাড়া কোনো পথ থাকবে না। সীমিত আকারে হলেও একে কিন্তু হামলা করতে হবে, শুধু একথা প্রমাণ করবার জন্য যে আমি কেন গিয়েছিলাম। জি আমি লোকজন জড়ো করলাম, অস্ত্র আনলাম, হাজার হাজার সৈন্য আনলাম, কিছুই করলাম না, ফিরে আসলাম। ইট মেক্স নো সেন্স। তিনি হাস্যকর হয়ে পড়বেন। ফলে হয় তাকে ইরানের কাছ থেকে কনসেশন পেতে হবে, অথবা সীমিত আকারে হলেও হামলা চালাতে হবে। জি। এবং হামলা চালাতে হবে মূলত পেছন থেকে ইসরায়েল গুতাচ্ছে যে ভাই হামলা চালাও, হামলা চালাও, এটা আমার জন্য প্রয়োজন। এবং প্রবাবলি ইসরায়েলকে খুশি করবার জন্য লিমিটেড স্কেলে হলেও আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব হামলা করবেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে সময় কম, কাজে আমরা একটু সংক্ষিপ্ত থাকার চেষ্টা করব। মাতবর অধ্যাপক মাতবর, আপনার কাছে যাচ্ছি। বাংলাদেশে ক্যাবিনেট তৈরি হয়েছে, এ নিয়ে বিভিন্ন কথা আছে, মতামত আছে। আমি আপনার রিয়াকশনটি শুনতে চাচ্ছি। হ্যাঁ, বাংলাদেশের আসলে শুরুটাই আমার কাছে কেমন যেন মনে হচ্ছে একটা, আমি একটু অপটিমিস্টিক মানুষ, আমি একটু সবসময় একটু পজিটিভ থাকার চেষ্টা করি, কিন্তু শুরুতেই আই হ্যাভ সাম রিজার্ভেশন। দ্য সেম ওল্ড পিপল, নতুন কিছু হয়েছেন এবং আমরা জানি তারাও কিন্তু তাদেরই প্রজন্ম যে নতুন যেগুলো হয়েছে। এবং 50 জনের উপরে বোধহয় এখন মন্ত্রিসভা ভোট দিতে হয়েছে এবং অ্যাডভাইজার আছেন বোধহয় 7-8 জন অলরেডি। আমার কাছে মনে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট গুলো এমন ভাবে হচ্ছে যে কাকে না দিয়ে কাকে দিই, এইরকম অবস্থা আর কি, এই ধরনের। এরই মধ্যে অলরেডি কয়েকজন মন্ত্রী কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন, যে এটা করতে পারবে কিনা তো কতটুকু তা জানি না। শিক্ষামন্ত্রীর একটা কথা আমি বলি, তিনি বলেছেন যে ক্লাসরুম বর্জন করে স্টুডেন্টরা মাঠে নামতে পারবে না, এই করতে পারে। এটা করার বলার তার কারণ আছে, কারণ জানে যে বড় বড় বিশ্ববিদ্যালয় সবগুলোই কিন্তু তাদের কোনোটাই কিন্তু তাদের স্থান নেই। এইটা বলার আগে বোধহয় ওনার উচিত ছিল যে শিক্ষাকে কিভাবে উন্নয়ন করতে হবে। এবং উনি আর অনেক কিছু কিন্তু আপনার ক্লেম করছেন যে উনি পিএইচডি করেছেন যে মালয়েশিয়াতে, এবং সেটা হচ্ছে আইআইএম, একটা ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, ওইটা নাকি সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটি। আমি কিন্তু ভিজিটিং প্রফেসর ইউনিভার্সিটি অফ মালয়া, যা নাম্বার 1 ইউনিভার্সিটি ইন দ্য মালয়েশিয়া। এবং সে টেকনিক্যাল এডুকেশন, সে আমরা জানি এটা দরকার আর কি, সে এখন এগুলোকে পুঁজি করছে, সে বলছে। কিন্তু আমি যেটা চাই আর কি, সেটা হচ্ছে তাদের শিক্ষার পরিবেশ। আপনি দেখুন বর্তমানে বাংলাদেশে যে আমি যেহেতু শিক্ষক, সেটাই বলতে, শিক্ষকদের মান মর্যাদা হচ্ছে এখন সবচেয়ে তলানিতে। এর কারণ হচ্ছে শিক্ষকরা নিজেরাই দায়ী, সমাজও দায়ী এর জন্য। সমাজ করেছে মানে পলিটিক্স করেছেন তাদেরকে। এবং তারা এখন সবসময় যেটা করছেন যে কোনো না কোনো একটা সরকারের পক্ষ হয়ে, যে সরকারি ক্ষমতা আসে তাদের বিভিন্ন ধরনের বেনিফিট দিচ্ছে, যে গবেষণা করার থেকে এগুলো। সুতরাং এখন আপনার যে প্রশ্ন, যে শর্টে থাকার জন্য বলছেন, যেটা যে সংক্ষিপ্ত ভাবে, আমি আই ডু নট সি এনিথিং নিউ। আমার কাছে মনে হয় যেন ইটস লাইক দ্য সেম পিপল ইন দ্য নিউ বটল, দ্যাট কাইন্ড অফ থিং। সো আই এম নট ভেরি মাচ এক্সাইটেড হোপফুল। লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা হয়তো না সামনে আরো কথা বলার সুযোগ পাবো। হাসান ফেরদৌস, যাচ্ছি আপনার কাছে। সিমিলার বাট একটু ভিন্ন, কিন্তু একটু অনেক গুরুত্বপূর্ণ মনে করছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান একজন ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়েছেন ধারার বাইরে। ওকে, অনেকে বলছেন তার কোনো আনুষ্ঠানিক ব্যাংকিং অভিজ্ঞতা নেই, এবং তার ঋণ খেলাপির অভিযোগ আছে তার বিরুদ্ধে। সো এই ধরনের যখন সিদ্ধান্ত নেন কেউ, একজন প্রধানমন্ত্রী, তখন তার প্রতি কি দেশবাসীর আস্থা তৈরি হবে, নাকি সবার উদ্বেগ আরো বাড়বে? নাম্বার 1। নাম্বার 2, এইটি আসলে মানে কতখানি ভয়ঙ্কর হয়ে দাঁড়াতে পারে বলে আপনি মনে করেন? আপনার হাতে কিন্তু সময় কম থাকবে। হাবিব ভাই, সুইপিং মন্তব্য আমি করতে চাই না। মাত্র তারা ক্ষমতায় এসছেন, এখনই তাকে আমরা ডিসমিস করে দেবো, এটা আমাদের বোকামি হবে। তবে লক্ষণগুলি ভালো নয়। দুটো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তর্ক উঠেছে। একটা হচ্ছে গিয়ে আমাদের সেন্ট্রাল ব্যাংকের কাজ হচ্ছে অর্থনীতিকে সচল রাখা, মুদ্রা মানকে সহনীয় পর্যায়ে রাখা। সেন্ট্রাল ব্যাংক হচ্ছে আমাদের লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট। আমাদের এখানে ফেডারেল রিজার্ভ বোর্ড যেমন, কেমন, সেখানে এমন লোক প্রয়োজন যে লোক সাহায্য করবে অর্থনীতিকে সচল রাখতে। আগের যে ছিলেন গভর্নর এহসান সাহেব, চমৎকার কাজ করেছেন। আপনারা দেখেছেন $19 বিলিয়ন থেকে
রিজার্ভ আমাদের অলমোস্ট $40 বিলিয়ন তিনি তুলে নিয়ে এসেছেন। ইকোনমি যে রিফর্মগুলি তিনি করেছেন সবাই তাকে অ্যাপ্রিসিয়েট করেছে। এই সময় তাকে সরানোটা ওয়াজ নট ভেরি ওয়াইজ, স্পেশালি এমন একজন লোককে দিয়ে, যে লোক শুধুমাত্র তিনি কোনো অভিজ্ঞতা নেই তা না, তিনি অ্যাকাউন্টিং এর লোক, ব্যাংকিং তিনি কিছু বোঝেন না, তদুপরি ব্যবসায়ী যে কিনা কোটি কোটি টাকা লোন নিয়ে ডিফল্টার হয়ে বসে আছে। এটা একটা আমার ধারণা ভুল সিদ্ধান্ত। অন্য ভুল বা বিতর্কিত সিদ্ধান্ত হচ্ছে কি আমাদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া। এ নিয়ে আমরা কথা আগেও বলেছি, আবার সংক্ষেপে বলি যে খলিলুর রহমানের মাধ্যমে হয়তো এই বার্তা তিনি দিচ্ছেন আমেরিকাকে এবং ভারতকে যে আগের যে সরকার ছিল সেই সরকারের নীতি আমি কন্টিনিউ করব। নীতি কি ছিল? নীতিটা ছিল মূলত মার্কিন তোষণ নীতি, মার্কিনের পক্ষে থাকা নীতি, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে এক ধরনের অলিখিত আতাত আছে আমরা জানি, এবং তার ব্লেসিং নিয়েই কিন্তু ডক্টর রহমান আমার ধারণা এই পদটি পেয়েছেন। এই দুটি পদ নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, কিন্তু আলটিমেটলি যদি আমরা আমেরিকান বলয় থাকি, যদি আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আমেরিকান বলয় থাকবো, ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি নয়, আমাদের ফরেন পলিসি হবে অ্যালাইন্ড উইথ আমেরিকা, তাহলে ইটস নট এ ব্যাড থিং, সেক্ষেত্রে এটা খুব খারাপ কিছু নয়। কিন্তু আমরা তো বারবার কি বলছি, সমতার ভিত্তিতে, সার্বভৌমত্বের ভিত্তিতে আমাদের পররাষ্ট্রনীতি হবে। হাসিনার 15 বছর আমরা কি দেখেছি? ভারতের কাছে নত জানু পররাষ্ট্রনীতি। তো আমরা ভারত বাদ দিয়ে কি এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে আমাদের দাদা বলে মেনে নিচ্ছি? তা যদি মেনে নেই তাহলে ইটস ফাইন। আগে যেটা বললাম, একটু ওয়েট করি আমরা। তবে আমি মাতবর ভাইয়ের সঙ্গে গলা মিলিয়ে বলছি, আমি মনে হচ্ছে যে লাউ সে কদুই আমরা পাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমি দুজনকে বলবো, আপনি যে বলছেন ওকে শুরু, একটু অপেক্ষা করি, ঢালো মন্তব্য না করি, দেখি, এবং হয়তোবা এটির অন্যান্য রূপও আমরা দেখতে পাবো, ভালো কিছু আমরা আশা করতেই পারি। আমি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় করে আপনার সাথে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, এবং অত্যন্ত মূল্যবান কিছু মন্তব্য এবং বিশ্লেষণ তুলে ধরার জন্য। আপনাদের দুজনের সাথে পরবর্তীতে দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে, এবং আরো আলোচনা আমরা চালিয়ে যাবো এই ব্যাপারে। আপনারা দুজনই ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আমরা ইরান যুদ্ধ নিয়ে, ইরানের আমেরিকার প্রস্তুতি ইরানের উপর আক্রমণ করার ব্যাপারটি নিয়ে আলোচনা করেছি। কিছু কথা না বললেই নয়। স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার, লরেন অ্যান্ড হার্ডি সদৃশ্য দর কষাকষির দল, যারা জানেন না দেখে নেবেন একটু। লরেন অ্যান্ড হার্ডি, তার সঙ্গে বিশ্ব রাজনীতি সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পের ভয়াবহ অজ্ঞতা এবং আত্মমুগ্ধতা মিলিয়ে আমেরিকা আবারও মধ্যপ্রাচ্যে আরেকটি বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে সবাইকে বলে অনেকেই মনে করছেন। কংগ্রেস এটি অনুমোদন করেনি, যুদ্ধ এখনো হয়নি, কিন্তু অনুমোদন এখনো নেই, করবেও না। আমেরিকার জনসাধারণ এটির কোনো সমর্থন করে না এবং করছেও না। ট্রাম্প হোয়াইট হাউস ইরানের উপর যে দাবি চাপিয়েছে, যা তেহরানের শাসক গোষ্ঠী যারা আছেন তাদের কাছে ততটাই অগ্রহণযোগ্য যতটা গাজায় হামাসের উপর প্রেসিডেন্ট ট্রাম্পের যে ভণ্ড শান্তি পরিকল্পনার অধীনে চাপিয়ে দেওয়া হয়েছিল, দাবিগুলো ছিল একই রকম। ইরান সেগুলো মানবে না, মানার কোনো কারণ নেই। ইরানকে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে, তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা ত্যাগ করতে বলা, এর বিনিময়ে নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না আমেরিকা, তার প্রতিশ্রুতি। এটি অনেকটা হামাসকে নিরস্ত্র হতে বলার মতোই বোধশূন্য দাবি, যেটি হামাস হয়নি, হবেও না কোনোদিন। কিন্তু যেহেতু আমরা বহু আগেই ভাষাগত, রাজনৈতিক এবং সাংস্কৃতিকভাবে দক্ষ কূটনৈতিকদের আমেরিকা সরিয়ে দিয়েছেন, অযোগ্য একদল লোক কাজ করছেন যারা প্রতিপক্ষের জায়গায় নিজেকে কল্পনা করতে পারতেন এমন লোক নেই। তাই এখন এখানে আমাদের নতুন একদল এডিয়েটস, যাদের হাতে মধ্যপ্রাচ্য আরেকটি যুদ্ধের দিকে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। বিকজ অফ দিস ইডিয়েটস, আমেরিকা ও ইসরায়েল নির্বুদ্ধিতার সাথে বিশ্বাস করে যে তারা বোমা হামলার মাধ্যমে ইরানের সরকারকে উৎখাত করবে, একটি তাদের অনুগত্য শাসন ব্যবস্থা বসাতে পারবে। আফগানিস্তান, ইরাক, লিবিয়া, এই বাস্তবতা বিবর্জিত বিশ্ব ব্যবস্থা তারা ব্যর্থ হয়েছেন। তবুও তাদের বোধগম্য হচ্ছে না কেন হয়েছেন সেখানে ব্যর্থ তারা। নতুন নিষেধাজ্ঞা না দেওয়ার প্রতিশ্রুতি ইরানকে কোনো
চুক্তিতে আসতে উৎসাহিত করবে না। কঠোর নিষেধাজ্ঞা ইরানের ইতিমধ্যেই অর্থনীতি সত্যিকার অর্থে বিপর্যস্ত, যার ফলে তাদের অর্থনীতি অনেক অনেক রকমের বড় রকমের ক্ষতিগ্রস্ত গত 70-এর দশক থেকে। এমন অবস্থা যে অর্থনৈতিক শ্বাসরোধ ভাঙার কোনো উপায় নেই। ইরান তার পারমাণবিক কর্মসূচি যা অস্ত্র আইনের সম্ভাবনা রাখে বা তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করবে না, যেটিকে ইসরায়েল বলছে তারা বিমান হামলার লক্ষ্যবস্তু করবে। ইসরায়েলের কথিত কারণ তারা স্বীকার করে না 300টি পারমাণবিক ওয়ারহেডের অস্ত্র ভান্ডার আছে। এই অস্ত্র ভান্ডারে ইরানকে নিজস্ব পারমাণবিক ক্ষমতা ধরে রাখার শক্ত প্রণোদনা দেয়। তাদের আছে, কাজে ইরান মনে করে তাদেরও থাকতে হবে এই পারমাণবিক বোমা, না হলে তারা তাদের খেলার পুতুলে পরিণত হবেন। হামাসের মতোই ইরানও কখনোই নিজেকে তাদের ধ্বংস কামনাকারীদের বিরুদ্ধে অসহায় করে তুলবে না, এটা চাবে না কখনো ইরান। ইরানের উপর আকাশপথে হামলা গত জুনের 12 তারিখে ইরানের পারমাণবিক রাষ্ট্রীয় নিরাপত্তা স্থাপনায় 12 দিন হামলার মতো হবে না। এবার যদি হয়ে থাকে তখন ইরানের কাতারের কয়েকটি বিমান ঘাঁটিতে প্রতীকী হামলা চালিয়ে তার প্রতিক্রিয়া পরিমিত করে রেখেছিল, খুব কম করে, যাতে বৃহত্তর এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ রূপ না নেয়। কিন্তু এবার যদি বোমা হামলা শুরু হয়, ইরানের হারানোর কিছুই থাকবে না। তারা বুঝবে যে প্রতিপক্ষকে তুষ্ট করা সম্ভব নয়, অসম্ভব। প্রতিপক্ষ এখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইরান কোনো ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র নয়। ইরান আফগানিস্তান নয়, ইরান লিবিয়া নয়, ইরান লেবানন নয়, ইরান সিরিয়া নয়, ইরান ইয়েমেন নয়। ইরান বিশ্বের 17তম বৃহত্তর দেশ, যার ভৌগোলিক অবস্থান পশ্চিম ইউরোপের প্রায় সমান। জনসংখ্যা 9 কোটি, যা ইসরায়েলের তুলনায় 10 গুণ বেশি, এবং চীন ও রাশিয়ার সঙ্গে জোটসহ তাদের সামরিক সম্পদ ইরানকে এক শক্ত প্রতিপক্ষ করে তুলেছে। যদিও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্মিলিত সামরিক শক্তির তুলনায় ইরান অপেক্ষাকৃত খুবই দুর্বল, তবুও তারা ব্যাপক ক্ষতি করতে সক্ষম এবং তারা যত দ্রুত সম্ভব তা করবে। শত শত মার্কিন সেনা এখানে কিন্তু নিহত হতে পারেন যদি যুদ্ধ শুরু হয়ে যায়। ইরান অবশ্যই হরমুজ প্রণালী বন্ধ করে দিবেন, কিছুক্ষণ আগে শুনেছেন, যা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ, এবং বিশ্বের তেল পরিবহনের 20% এই পথ দিয়েই যায়। এতে তেলের দাম বেড়ে 3 গুণ থেকে 5 গুণ হবে, বিশ্ব অর্থনীতি হবে বিপর্যস্ত। তারা তেল স্থাপনা, যুক্তরাষ্ট্রের জাহাজ অঞ্চলে থাকা সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবেন ইরান। ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতি এবং তেলের দাম বিশ্ব বাজারে লাভ দিয়ে বাড়বে। ট্রাম্প এবং ইসরায়েল তার নিকৃষ্ট সমমনার ক্রেতাদের জন্য একটি দীর্ঘস্থায়ী আঞ্চলিক যুদ্ধকে উস্কে দিতে পারে, যার অজুহাত তারা খুঁজছেন। এটা নির্বোধদের দ্বারা চালিত হওয়া একটি শাসক। This is what you get when the people who are running the country are idiots. May God help us. দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।